প্রশাসক 120 দিনের জন্য নিযুক্ত হলেও দ্বিতীয় দফায় আরও 120 দিন মেয়াদ বাড়িয়ে নিয়েছে। এখন আবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ সকল অ্যাসোসিয়েশন ও চেম্বার সদস্যরা এফবিসিসিআই নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রশাসক নিয়োগের 7 মাস অতিবাহিত হলেও ব্যবসায়ীদের জন্য কোনো কাজ করেননি এই প্রশাসক। এফবিসিসিআইয়ের সভাপতি ও সহসভাপতির কক্ষকে বানিয়েছেন চাল, ডাল, পেঁয়াজ ও আলুর সংরক্ষণাগার। শুধু তাই নয়, নিয়মিত ভাতের হোটেল নামে পরিণত হয়েছেন সংগঠনটির অফিস। এফবিসিসিআইতে প্রতিদিন বেশ কিছু মানুষ আসা যাওয়া করছে, তারা কেউ সদস্য নয় এবং তাদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আড্ডা, যা সংগঠনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এছাড়াও এফবিসিসিআই এর কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন করে এবং তাদের দৈনন্দিন কাজের বিঘ্ন ঘটায় ও তাদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করাচ্ছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলোতে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং তাদেরকে বলছে যে প্রতিটি অ্যাসোসিয়েশন ও চেম্বারে সহায়ক কমিটির মনোনীত সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন আগামী জুন মাসে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় বাজেট পেশ করা হবে। এফবিসিসিআই এর প্রশাসকের উচিত ছিল এফবিসিসিআই এর সাবেক সভাপতি, সহসভাপতি, পরিচালক ও স্বনামধন্য ব্যবসায়ীদেরকে নিয়ে বাজেট কমিটি গঠন করা, অথচ তিনি তা করেননি। আমরা বলবো তিনি ব্যর্থ হয়েছেন। এফবিসিসিআই এর প্রশাসক সহায়ক কমিটির স্বেচ্ছাচারিতায় দেখা যায় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এফবিসিসিআই এর মনোনীত সদস্য বাদে কিছু নামধারী ব্যবসায়ী ও এফবিসিসিআই এর সদস্য নয় এমন ব্যক্তিদেরকে পাঠানো হয়, যা ব্যবসায়ীদের জন্য অপমানজনক। সম্প্রতি 7 থেকে 10 এপ্রিল 2025 বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025 অনুষ্ঠানে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হিসাবে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এদের অনেকেই এফবিসিসিআই এর সদস্য নয়। আরও দুঃখজনক বিষয় যে এদের অনেকেই কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু দেখা যাচ্ছে এফবিসিসিআই এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়া হয় না, অথচ সহায়ক কমিটির কাছের কিছু সদস্য ও কিছু পরিচিত মুখ বারবার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। বিষয়টি প্রশাসকের নজরে আনা এবং তাকে বারবার বলা সত্ত্বেও এই সমস্ত লোকদেরকে এফবিসিসিআইতে পদচারণা বন্ধ হয়নি। তাই আমাদের দাবি আগামী 10 দিনের মধ্যে সহায়ক কমিটি বাতিল করতে হবে এবং একই সঙ্গে প্রশাসককেও পদত্যাগ করতে হবে। যদি সেটি না করা হয় তবে এফবিসিসিআই রক্ষায় বৃহত্তর আকারে মানববন্ধন ও আন্দোলন করার কর্মসূচি দিতে বাধ্য থাকবে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। আমাদের দাবি সমূহ: 1 নম্বর, এফবিসিসিআই নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা প্রশাসক হিসাবে চাই। 2 নম্বর, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর, অবিলম্বে সহায়ক কমিটি বাতিল করে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে ব্যবসায়ী স্বার্থে নতুন কমিটি গঠন করতে হবে, যাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই কমিটির কোনো সদস্য এফবিসিসিআই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর, চেম্বার ও অ্যাসোসিয়েশন সকল পদে স্ব গ্রুপের সরাসরি ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধি হতে হবে। আগামী 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকার নিযুক্ত প্রশাসক দৈনন্দিন কাজ চালিয়ে নিলেও
ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে ফেডারেশনের সংস্কার কার্যক্রম চলছে খুবই ধীর গতিতে। সে কারণে নির্বাচন প্রক্রিয়াও শুরু হচ্ছে না। তৃতীয় দফায় প্রশাসকের মেয়াদ আবার বাড়ানো হলে দেশের 4.5 কোটি ব্যবসায়ী তা কোনোভাবেই মেনে নেবে না। ফেডারেশনের ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। অথচ জাতীয় অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান 80 থেকে 81%। তাই নির্বাচন ছাড়া মাসের পর মাস এভাবে চললে ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়ার শঙ্কা আছে বলে আমরা মনে করি। এই কারণে বলছি, দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়ী নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা এখন আপনাদের প্রশ্ন নেওয়া ও উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদের মূল্যবান প্রশ্ন আমাদের সবাইকে আরও স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে। পরিশেষে আপনাদের মূল্যবান সময়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আজকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনারা আমাদের বক্তব্যের সুস্পষ্ট ধারণা লাভ করেছেন। আপনাদের লেখনের মাধ্যমে আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরলে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। আপনারা ভালো থাকুন। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।